আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আদাব, অন্যান্যদের প্রতি শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদিতমারি গভর্নমেন্ট কলেজ অনলাইন টিচিং থেকে আমি মোহাম্মদ কেরামত আলী, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র থেকে তৃতীয় অধ্যায়ের যুক্তির উপাদান যুক্তিবাক্য নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, যুক্তিবাক্যে আলোচনা করার পূর্বে আমি উদাহরণটি দেখার জন্য তোমাদেরকে বলছি। এখানে একটি উদাহরণ দিয়েছি, তোমরা উদাহরণটি লক্ষ্য করো। হ্যাঁ, এটা অনুমান, এটা অনুমান, আর এই অনুমানটিকেই আমরা বলি যুক্তি। শিক্ষার্থীবৃন্দ, যাহা অনুমান তাহাই যুক্তি। তবে পার্থক্য হলো, অনুমান থাকে আমাদের মনে মনে, যখন এই মনের অনুমানকে ভাষায় প্রকাশ করি তখন তা হয়ে যায় যুক্তি। আর আমাদের এই যুক্তিবিদ্যার মূল এবং প্রধান আলোচ্য বিষয় হচ্ছে যুক্তি বা অনুমান সংক্রান্ত আলোচনা। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এই যুক্তি বা অনুমানটি গঠিত হয়েছে তিনটি বাক্য দ্বারা। সকল দার্শনিক হন ভাবুক, এটি একটি বাক্য। সক্রেটিস হন দার্শনিক, এটিও একটি বাক্য। এবং সক্রেটিস হন ভাবুক, এটিও একটি বাক্য। তবে এই বাক্যগুলো হচ্ছে আমাদের যুক্তি বাক্য। যুক্তি বাক্য কাকে বলা হয়? সাধারণত যে সমস্ত বাক্য যুক্তিতে ব্যবহার করা হয় সেই বাক্যগুলোই যুক্তি বাক্য। তবে এর সংজ্ঞা এবং বিস্তারিত আলোচনা আমি পরে দিচ্ছি। তার আগে যুক্তি বাক্যের সাথে সম্পৃক্ত অবধারণ, বাক্য এবং বচন সম্পর্কে আমি তোমাদেরকে কিঞ্চিত আলোকপাত করে তারপর যুক্তি বাক্য সম্পর্কে আমি বিস্তারিত আলোচনায় যাব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে যুক্তিকে আমরা অনুমান বলি। তাহলে যুক্তিকে আমরা কেন অনুমান বলেছি? যখন আমাদের এই তিনটি বাক্যের যে মানসিক প্রক্রিয়া মনে মনে ছিল তখন সেটাকে আমরা বলেছিলাম অনুমান। তারপর সেই অনুমানটিকে যখন আমরা ভাষায় প্রকাশ করেছি, লিখেছি, বলেছি, তখন সেটি হয়েছে যুক্তি। তার মানে যুক্তি হচ্ছে ভাষায় প্রকাশিত, আর অনুমান হচ্ছে বলা হয় অনুমান, আর অনুমানকে ভাষায় প্রকাশ করলে তাকে বলা হয় যুক্তি। তো লক্ষণীয় যে যুক্তিকে ভাষায় প্রকাশ করতে গেলে আমরা দেখেছি বাক্যের প্রয়োজন হয়েছে। তবে এই বাক্যগুলো আমরা যখন লিখেছি, বলেছি, প্রকাশ করেছি, তার আগে এই বাক্যগুলো ছিল আমাদের মনে। যখন বাক্যগুলো মনে ছিল তখন সেই মনের বাক্যটিকে আমরা বলেছিলাম অবধারণ। অর্থাৎ অবধারণ হচ্ছে মানসিক বাক্য, মনের বাক্য। আর এই মানসিক বাক্য বা মনের বাক্যকে যখন আমরা ভাষায় প্রকাশ করি তখন তাকে বলা হয় বাক্য। আর এই বাক্যগুলোরই একটি বিশেষ রূপ হচ্ছে বচন, বচনেরই বিশেষ রূপ হচ্ছে যুক্তি বাক্য। বিষয়টি আলোচনা করলে তোমাদের কাছে অত্যন্ত পরিষ্কার হয়ে যাবে অবধারণ কিভাবে গঠিত হয়। আমাদের মনের মধ্যে কিছু ধারণা আছে, পথ সম্পর্কে আলোচনা। আমাদের মনের মধ্যে কতগুলো ব্যক্তি, বস্তু বা বিষয়ের চিহ্ন আছে বা প্রতীক আছে, ছবি আছে। এই চিহ্ন, প্রতীক বা ছবিগুলোর যখন আমরা কোনো নাম দেই তখন ওই নামগুলোই হচ্ছে মনে মনে ধারণা। আর এই ধারণাকে ভাষায় প্রকাশ করলেই হয়ে যায় শব্দ, অর্থাৎ পথ।
তাহলে ব্যক্তি, বস্তু, বিষয় যার চিত্র মনে আছে, তার যে নামটি, সেই নামটিকে আমরা বলছি ধারণা। তা এরকম অসংখ্য ধারণা আমাদের মনের মধ্যে আছে, যেমন ফুল, পাখি, চেয়ার, মানুষ, গরু, আম, ফলমূল, নানান ধরনের ধারণা আমাদের মনের মধ্যে আছে। এরকম যে কোনো দুটি ধারণাকে যখন আমরা মনে মনে পরস্পর সম্পর্কযুক্ত করব, তখন মনে একটি বাক্য হবে। ওই বাক্যটি হলো অবধারণ। যেমন ফুল একটি ধারণা, সুন্দর আর একটি ধারণা। এই দুটি ধারণাকে যখন আমরা মনে মনে সম্পর্কযুক্ত করে বলবো ফুল সুন্দর, তখন সেটি হবে ধারণা। আবার যদি বলি ফুল নয় সুন্দর, তবুও সেটি হবে অবধারণ। মনের বাক্যটি হবে অবধারণ। ফুল এবং সুন্দর সম্পর্কযুক্ত করলে হবে অবধারণ, এবং ফুল নয় সুন্দর সেটাকেও যদি আমরা পরস্পর অসঙ্গতপূর্ণ করি, তবুও সেটি হবে অবধারণ। অর্থাৎ মনের বাক্য তৈরি হবে, সে মনের বাক্যটি হচ্ছে অবধারণ। তাহলে আমাদের মনের মধ্যে ধারণা থাকলো ফুল, আর ধারণা আছে সুন্দর। অসংখ্য ধারণার মধ্যে থেকে দুইটি ধারণাকে একসঙ্গে করে বললাম ফুল সুন্দর, মনে মনে আছে, তখন এই মনের বাক্যটি হলো অবধারণ। এটাকে আমরা ভাষায় বলে ফেললাম, এখন প্রকাশ করলাম, ভাষায় প্রকাশ করলাম ফুল সুন্দর, তখন সেটি হলো বাক্য। মনে মনে ছিল সেটা ছিল অবধারণ, ভাষায় প্রকাশ করলাম সেটা হলো বাক্য। এখন বাক্যের আমরা আবার সংজ্ঞা জানি। আমি অবধারণ সম্পর্কে পরে আবার আলোচনা করব, আপাতত পরিচয় দিচ্ছি। বাক্যের সংজ্ঞা আমরা সবাই জানি যে কতগুলো শব্দ বা শব্দ সমষ্টি মিলে যদি আমাদের মনের ভাব প্রকাশ করে, তাহলে তাকে বলা হয় বাক্য। ঠিক তেমন অবধারণটাও যখন আমরা প্রকাশ করি, তখন মনের ভাব প্রকাশ করে, কাজে অবধারণের ভাষায় প্রকাশিত রূপও কিন্তু বাক্য। এই বাক্য সম্পর্কে বিস্তারিত বলবো না, কারণ আমরা সবাই জানি। এই বাক্যগুলো 5 প্রকার আছে, আমরা জানি 5 প্রকার। বিবৃতিমূলক বাক্য, প্রশ্নবোধক বাক্য, আদেশসূচক বাক্য, ইচ্ছাসূচক বাক্য এবং বিস্ময়সূচক বাক্য। আমরা জানি ব্যাকরণে বাক্য 5 প্রকার। বিবৃতিমূলক বাক্য, যে বাক্য দ্বারা আমরা কোনো কিছু স্বাভাবিকভাবেই স্বীকার করি অথবা অস্বীকার করি, অর্থাৎ কোনো বিবৃতি বা বর্ণনা প্রদান করি, তাকেই বলা হয় বিবৃতিমূলক বাক্য। যেমন কাক কালো, কাক নয় কালো। আবার বলি কাক হয় কালো। উদাহরণ দিচ্ছি, কাক কালো, কাক কালো নয়, কাক হয় কালো, কাক নয় কালো। বিবৃতিমূলক বাক্য। শিক্ষার্থী বন্ধুরা, বিবৃতিমূলক বাক্য আমি কাক নিয়েই 4টি উদাহরণ দিয়েছি। উদাহরণ 4টি তোমরা লক্ষ্য করো। বিবৃতিমূলক বাক্য, আমরা যখন কোনো বিবৃতি বা বর্ণনা প্রদান করি, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে স্বীকার বা অস্বীকার করি, তাকে বলা হয় বিবৃতিমূলক বাক্য। কাক কালো, কাক সম্পর্কে কালো কথাটি আমরা স্বীকার করলাম। কাক কালো নয়, কাক সম্পর্কে কালো কথাটি অস্বীকার করলাম। এই দুটি এক ধরনের আকার হচ্ছে। এখানে দেখা যাচ্ছে কাক হয় কালো, এখানে কাক নয় কালো। লক্ষণীয় যে কাক কালো এবং কাক হয় কালো একই অর্থবোধক। আবার কাক কালো নয় এবং কাক নয় কালো একই অর্থবোধক। অর্থ একই হলেও বাক্য দুটির গঠনের মধ্যে পার্থক্য আছে। কাক কালো, কাক হয় কালো, মাঝখানে হয় চিহ্নটি আছে, অর্থ একই। কাক কালো নয়, কাক নয় কালো, দুটোই একই বোধক, গঠনের পার্থক্য। কাক কালো নয় হলো শেষে, আর এখানে কাক নয় কালো, নয় কথাটি হচ্ছে মাঝখানে। কিন্তু সবগুলোই বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য।
আমি পরে আসছি বাকি কথা। এখন আসি প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য, কোনো কিছু জিজ্ঞাসা করি আমরা, তাই প্রশ্নবোধক বাক্য। যেমন তোমার নাম কি? আদেশ সূচক বাক্য, আমরা যখন আদেশ উপদেশ অনুরোধ দেই তাকে বলা হয় আদেশ সূচক বাক্য। যেমন বাড়ি যাও, পিতামাতার সেবা করো, আদেশ সূচক বাক্য। ইচ্ছা সূচক বাক্য, যখন আমরা কোনো ইচ্ছা প্রকাশ করি, দোয়া করি, প্রার্থনা করি, মনের কামনা বাসনা প্রকাশ করি, তখন সেটা হলো ইচ্ছা সূচক বাক্য। যেমন খোদা তোমার মঙ্গল করুন, অথবা তুমি কৃতকার্য হও, এগুলো নিঃশ্বাস সূচক বাক্য। বিস্ময় সূচক বাক্য, যখন আমরা আনন্দ, বেদনা, দুঃখ, ক্রোধ এসব প্রকাশ করি, তখন সেটা হচ্ছে বিস্ময় সূচক বাক্য। যেমন হায় আমার প্রয়া করার, আহ ছেলেটির কত কষ্ট, এই বাক্যগুলো হচ্ছে বিস্ময় সূচক বাক্য। তো শিক্ষার্থী বন্ধুরা, এরকম সবগুলোই হচ্ছে ব্যাকরণের বাক্য। কতগুলো শব্দ বা শব্দ সমষ্টি মিলে যদি মনের ভাব প্রকাশ করে তাহলে সেগুলো বাক্য। তো ব্যাকরণের বাক্য 5 প্রকার। আমি 5 প্রকার উদাহরণ সহ তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। নিশ্চয়ই তোমরা এগুলো জানো, আমি জাস্ট পুনরাবৃত্তি করলাম তোমাদের এগুলা এই আমার আসল পর্যায়ে যাওয়ার জন্য, অর্থাৎ যুক্তি বাক্যে যাওয়ার জন্য আমি এগুলো উচ্চারণ করলাম। তো 5 প্রকার যুক্তি বাক্য, এই 5 প্রকার যুক্তি বাক্যই অর্থাৎ মনের ভাব প্রকাশ করছে। এই 5 প্রকার বাক্য কিন্তু সবগুলোই সত্য বা মিথ্যা নয়। সবগুলোর সম্পর্কে আমরা সত্য বা মিথ্যা প্রশ্ন উত্থাপন করতে পারি না। শুধুমাত্র বিবৃতিমূলক বাক্যগুলোই এগুলো সত্য কিংবা মিথ্যে হতে পারে। কেননা এই বাক্যগুলোকে আমরা স্বাভাবিকভাবে কোনো কিছু স্বীকার করি অথবা অস্বীকার করি। তাহলে যাকে আমরা স্বাভাবিকভাবে কোনো কিছু সম্পর্কে স্বীকার করি অথবা অস্বীকার করি, তাই কেবলমাত্র সত্য বা মিথ্যা হওয়ার যোগ্যতা রাখে। তো বিবৃতিমূলক বাক্যগুলোই কেবল সত্য বা মিথ্যা হতে পারে। প্রশ্নবোধক বাক্য, আদেশসূচক বাক্য, ইচ্ছাসূচক বাক্য, বিস্ময়সূচক বাক্য, এই বাক্যগুলোর কোনোটি সত্য বা মিথ্যা হওয়ার মতো যোগ্যতা নেই। অর্থাৎ এই বাক্যগুলো সত্যও নয়, মিথ্যাও নয়। তবে এদেরকে যদি কোনোভাবে আমরা বিবৃতিমূলক বাক্যে পরিণত করতে পারি, তাহলে সেগুলো সত্য বা মিথ্যা হওয়ার যোগ্যতা হবে, অর্থাৎ সেগুলো তখন বিবৃতিমূলক বাক্য হবে। যাই হোক, এই বিবৃতিমূলক বাক্যগুলো সবগুলোই সত্য বা মিথ্যা হতে পারে। কাক কালো, এটি হয় সত্য হবে, না হয় মিথ্যে হবে। কাক কালো নয়, এটি হয় সত্য হবে, না হয় মিথ্যে হবে। কাক হয় কালো, একই কথা। কাক নয় কালো, সেটাও সত্য কিংবা মিথ্যে হতে পারে। তো এই যে বিবৃতিমূলক বাক্যগুলো সত্য বা মিথ্যে হতে পারে, এই যে সমস্ত বাক্য, এই 5 প্রকার বাক্যের মধ্যে যে সমস্ত বাক্য সত্য বা মিথ্যে হতে পারে, সেই বাক্যগুলোকেই বলা হয় বচন। বচন কাকে বলে আমরা জেনে গেলাম। বচন কাকে বলে? যে সমস্ত বাক্য সত্য বা মিথ্যে হতে পারে, অর্থাৎ সত্য বা মিথ্যে হওয়ার যোগ্যতা আছে, সেই বাক্যগুলোই হচ্ছে বচন। তাহলে কোন বাক্য সত্য বা মিথ্যে হতে পারে? আমরা দেখলাম যে বিবৃতিমূলক বাক্যগুলো সত্য বা মিথ্যে হতে পারে। কাজেই এখানে একটু তোমাদের বুঝতে সমস্যা হইতে পারে, আমি আবার বিষয় দিচ্ছি। এখানে যেটা দেখানো ছিল বাক্য, বাক্য বাক্য বলতে আসলে এই 5 প্রকার বাক্যই বাক্য। আর বচন বললাম যে সমস্ত বাক্য সত্য অথবা মিথ্যে হতে পারে, অথবা সত্য বা মিথ্যে হিসেবে আখ্যায়িত করা যেতে পারে, সেই বাক্যগুলোকেই বলা হয় বচন। তাহলে সত্য বা মিথ্যে কাকে বলেছিলাম? বিবৃতিমূলক বাক্যগুলি সত্য বা মিথ্যে হতে পারে। কাজেই এই বিবৃতিমূলক বাক্যগুলোই বচন। তার মানে বচন হচ্ছে এইগুলো, এই ধরনের বাক্য যেগুলো হ্যাঁ অথবা না হয়, সেই বাক্যগুলোই বচন। তাহলে আমরা অবধারণ বললাম ধারণা, দুটি বা তারও বেশি ধারণা যদি পরস্পর সম্পর্কযুক্ত হয়, তাহলে তাকে বলবো আমরা অবধারণ। অবধারণ হচ্ছে মনের বাক্য। আর এই মনের বাক্যকে যখন আমরা ভাষায় প্রকাশ করব, তখন সেটা হলো বাক্য। বাক্যের অন্য সংজ্ঞাও আছে, যে কতগুলো সুবিন্যস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি পাশাপাশি মিলিত হয়ে যদি বক্তার অর্থাৎ আমাদের মনের ভাব প্রকাশ করে, তাহলে তাকে বলা হয় বাক্য। আমরা দেখেছি বাক্য 5 প্রকারের আছে: বিবৃতিমূলক বাক্য, প্রশ্নবোধক বাক্য, আদেশসূচক বাক্য, ইচ্ছাসূচক বাক্য এবং বিস্ময়সূচক বাক্য। এই বাক্যগুলো কিছু বাক্য সত্য বা মিথ্যে হতে পারে, আর কিছু বাক্য সত্য বা মিথ্যে হতে পারে না। আমরা দেখেছি বিবৃতিমূলক বাক্যগুলোই সত্য বা মিথ্যে হতে পারে। আমরা বচনের সংজ্ঞা দিচ্ছি। বচনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছি যে সমস্ত বাক্য সত্য বা মিথ্যে হতে পারে, সেই সমস্ত বাক্যকেই বলা হয় বচন। আমরা দেখলাম যে বিবৃতিমূলক বাক্যগুলোই সত্য বা মিথ্যে হতে পারে, কাজে বিবৃতিমূলক বাক্যগুলোই হচ্ছে বচন। অর্থাৎ কাক কালো, এটাও বচন। কাক কালো নয়,
সেটাও বচন, কাক হয় কালো সেটাও বচন, কাক নয় কালো সেটাও বচন। এই ধরনের সকল মানুষ হয় মরণশীল, রহিম হয় সুন্দর, আমটি হয় পাকা, টেবিলটি হয় গোলাকার। এভাবে যা কিছু আমরা স্বীকার করব অথবা অস্বীকার করব তা সবই হবে বচন। এখন আমরা আসি যুক্তিবাক্য। যুক্তিবাক্য যুক্তিবাক্য এখানে আমরা বচনের ক্ষেত্রে খেয়াল করে দেখি, কাক কালো, কাক হয় কালো একই ধরনের। কাক কালো নয়, কাক নয় কালো একই ধরনের। তো এই ধরনের বাক্যগুলোর মধ্যেই যুক্তিবাক্য আছে, এই বচনের মধ্যেই যুক্তিবাক্য আছে। কোনগুলো? যে বচনগুলো উদ্দেশ্য সংযোজক বিধিও আকারে আছে সেই বচনগুলোই যুক্তিবাক্য। অর্থাৎ যে সমস্ত বাক্য সত্য বা মিথ্যে হতে পারে এবং যৌক্তিক আকারে থাকে, তার মানে যুক্তিবাক্যের আকারে থাকে, সেই বচনগুলো হচ্ছে যুক্তিবাক্য। তাহলে যে সমস্ত বচন বা যে সমস্ত বিবৃতিগুলোই কিন্তু বচন, যে সমস্ত বিবৃতি বা বচন উদ্দেশ্য সংযোজক এবং বিধি হিসেবে থাকে অর্থাৎ যৌক্তিক আকারে থাকে, সেই বচনগুলোকেই বলা হয় যুক্তিবাক্য। কাক নয় অবধারণ হচ্ছে মানসিক বাক্য অর্থাৎ মনের বাক্য, যা দুটি ধারণা দ্বারা গঠিত হয়। বাক্য হচ্ছে দুই বা ততোধিক শব্দ দ্বারা গঠিত, যা আমাদের মনের ভাব প্রকাশ করে তাকে বাক্য বলা হয়। এই বাক্যগুলো 5 প্রকার। তার মধ্যে বিবৃতিমূলক বাক্যগুলো সত্য বা মিথ্যে হতে পারে। এই ধরনের বাক্য যা সত্য বা মিথ্যে হওয়ার যোগ্যতা রাখে তাকে আমরা বলেছিলাম বচন। এবং এই বচনগুলো যখন যৌক্তিক আকারে থাকে অর্থাৎ উদ্দেশ্য সংযোগ এবং বিধি হিসেবে থাকে তখন তাকে আমরা বলেছিলাম যুক্তি বাক্য। এখন আমি এই যুক্তি বাক্যের সংজ্ঞা, উদাহরণ এবং এর গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, যুক্তি বাক্যের সংজ্ঞা। যুক্তি বাক্যের সংজ্ঞা। যুক্তিবাক্যকে আমরা দুই ভাগে সংজ্ঞায়িত করতে পারি। একটি হচ্ছে যুক্তির অংশ হিসেবে অর্থাৎ যুক্তির বাক্য হিসেবে, এবং অন্যটি পদের দৃষ্টিকোণ থেকে। তো প্রথমত আমরা যুক্তির অংশ বা উপাদান হিসেবে সংজ্ঞা দিই। যুক্তিবাক্য হচ্ছে সেই ধরনের বাক্য যা যুক্তি বা অনুমানে ব্যবহার করা হয়ে থাকে তাকে বলা হয় যুক্তিবাক্য। অর্থাৎ যে সমস্ত বাক্য যুক্তিকে ব্যবহার করা হয়ে থাকে, যে সমস্ত বাক্য নিয়ে যুক্তি গঠিত হয়, সেই বাক্যগুলোকেই বলা হয় যুক্তিবাক্য। আমি একটু আগে তোমাদের একটা উদাহরণ রেখেছিলাম, যেমন সকল মানুষ হয়, সকল দার্শনিক হন ভাবুক, সক্রেটিস হন দার্শনিক, অতএব সক্রেটিস হন ভাবুক। এই তিনটি বাক্য ইতিপূর্বে এখানে ছিল। ওই তিনটি বাক্যের প্রত্যেকটি বাক্যই যুক্তিতে ব্যবহৃত হয়েছিল, কাজেই ওই তিনটি বাক্যর প্রত্যেকটিই যুক্তি বাক্য। অন্য উদাহরণ আমরা দিতে পারি, যেমন যদি আকাশ মেঘ করে তাহলে বৃষ্টি হবে। আকাশ মেঘ করেছে দ্বিতীয় বাক্য, তৃতীয় বাক্য অতএব বৃষ্টি হবে। তাহলে এই তিনটি বাক্য মিলেই হচ্ছে একটা যুক্তি, এবং এই তিনটি বাক্যই যেহেতু যুক্তিতে ব্যবহৃত হলো, কাজেই এই তিনটি বাক্যই পৃথক পৃথক ভাবে যুক্তি বাক্য। কাজেই আমরা বলছি যে যে সমস্ত বাক্য যুক্তিতে বা অনুমানে ব্যবহার করা হয়, অর্থাৎ যে সমস্ত বাক্য নিয়ে যুক্তি গঠিত হয়, সেই সমস্ত বাক্যকেই বলা হয় যুক্তি বাক্য। যুক্তির উপাদান হিসেবে আমরা দিলাম সংজ্ঞা, উপাদান হিসেবে সংজ্ঞা, অর্থাৎ যে সমস্ত বাক্য যুক্তিতে ব্যবহার করা হয় তাকে বলা হয় যুক্তি বাক্য। আমরা উদাহরণ ইতিপূর্বে বলেছি। এখন পদের দিক থেকে সংজ্ঞা দিই। পদের দিক থেকে সংজ্ঞা। আমি
প্রথম টিউটোরিয়ালে, প্রথম ক্লাসে, অনলাইন ক্লাসে একটা স্লাইডের মাধ্যমে, অর্থাৎ হ্যাঁ স্লাইডই বলা হয়, একটা স্লাইডের মাধ্যমে যুক্তির উপাদান হিসেবে পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। সেইখানেও আমি পদের দৃষ্টিকোণ থেকে যুক্তিবাক্যের সংজ্ঞা দিয়েছিলাম যে যুক্তিবাক্য হচ্ছে দুই বা ততোধিক পদ নিয়ে গঠিত হয় এমন বাক্যই হচ্ছে যুক্তিবাক্য। অর্থাৎ দুটি পদ নিয়ে যদি কোনো সম্পর্কের বিবৃতি বা বর্ণনা স্থাপিত হয় তাহলে ওই বিবৃতি বা বর্ণনাকে বলা হয় যুক্তিবাক্য। অর্থাৎ দুটি পদের ইতিবাচক বা নেতিবাচক সম্পর্কের বিবৃতি বা বর্ণনাই হচ্ছে যুক্তিবাক্য। পদ যখন আমরা যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসেবে ব্যবহার করি তখন তাকে বলা হয় পদ। এখন এইরকম পদ নিয়ে যদি কোনো বাক্য স্থাপিত হয় তখন তাকে বলা হয় যুক্তিবাক্য। অর্থাৎ দুটি পদের সদর্থক বা নয়ার্থক সম্পর্কের বিবৃতি বা বর্ণনাকে বলা হয় যুক্তিবাক্য। আমরা সংজ্ঞাটি আরো অন্যভাবেও দিতে পারি। অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয় পদ মিলে যখন কোনো বিবৃতি বা বর্ণনা স্থাপিত হয় তখন ওই বিবৃতি বা বর্ণনাকে বলা হয় যুক্তিবাক্য। উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কারভাবে আমরা বুঝতে পারব। যেমন পদ অনেক আছে, মানুষ, গরু, চেয়ার, টেবিল, মরণশীল, সুন্দর, এসব শব্দ সবই কিন্তু পদ। এই শব্দ বা শব্দগুলোকে আমরা যখন কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসেবে ব্যবহার করব তখন তাকে বলা হবে পদ। আর এই পদ নিয়ে যদি কোনো বাক্য গঠিত হয়, বিবৃতি বা বর্ণনা স্থাপিত হয় তখন তাকে আমরা বলবো যুক্তিবাক্য। যেমন এখানে আছে মানুষ মরণশীল আছে, অথবা মানুষ সুন্দর আছে। যদি আমরা এভাবে বলি যে মানুষ হয় সুন্দর তাহলে এটি হবে যুক্তিবাক্য। অথবা যদি এভাবে আমরা বলি মানুষ নয় সুন্দর তাহলেও সেটি হবে যুক্তিবাক্য। অথবা আমরা বলতে পারি যে চেয়ার হয় সুন্দর তাহলেও সেটি হবে যুক্তিবাক্য, চেয়ার নয় সুন্দর তাহলেও হবে যুক্তিবাক্য। তো এভাবে আমরা যখন দুটি পদের সাথে কোনো সদর্থক অথবা নয়ার্থক সম্পর্ক স্থাপিত করব তখন ওই সম্পর্কের বিবৃতি বা বর্ণনাকে বলা হবে যুক্তিবাক্য। তাহলে একটা যুক্তিবাক্যের দুটি পদের মধ্যে সম্পর্ক সদর্থক হতে পারে, আবার সম্পর্ক নয়ার্থকও হতে পারে। অর্থাৎ একটি বাক্য ইতিবাচক হতে পারে আবার নেতিবাচকও হতে পারে, হাবাচক নাবাচক উভয়ই হতে পারে। তারা দুটি পদের মধ্যে সদর্থক বা নয়ার্থক সম্পর্কের বিবৃতি বা বর্ণনাকে বলা হয় যুক্তিবাক্য। এইরকম অনেক পদ আছে। অসংখ্য পদের মধ্য থেকে যে কোনো দুটি পদকে যদি আমরা পরস্পর সম্পর্কযুক্ত করে সদর্থক অথবা নয়ার্থক যে কোনো সম্পর্কে স্থাপিত করি তাহলে সেটি হবে যুক্তিবাক্য। এখন আমরা যুক্তিবাক্যের গঠন নিয়ে আলোচনা করব। যুক্তিবাক্যের গঠন আমরা সংজ্ঞা দিলাম মানুষ হয় মরণশীল, এই কথাও বলেছি। মানুষ নয় সুন্দর, সেটাও বলেছি। দুটি যুক্তিবাক্য। মানুষ হয় মরণশীল, মানুষ নয় মরণশীল। মানুষ একটি পদ, মরণশীল আরেকটি পদ। দুটি পদের মধ্যে আমরা সদর্থক সম্পর্ক স্থাপিত করেছি, কাজে এটি যুক্তিবাক্য। মানুষ নয় সুন্দর, নয়ার্থক সম্পর্ক স্থাপন করেছি, এটাও যুক্তিবাক্য। উভয়ের মধ্যে বিবৃতি বা বর্ণনা
রয়েছে। কাজে দুটি পদের মধ্যে সদর্থক বা নয়ার্থক সম্পর্কের বিবৃতি বা বর্ণনাই হচ্ছে যুক্তি বাক্য। এখন এই বাক্যকে আমরা বিশ্লেষণ করব। বিশ্লেষণ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি অংশ দেখা যাচ্ছে। অংশ তিনটির নাম আমি আগে বলি, পরে বিশ্লেষণ দিচ্ছি। উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। সংযোজক একটা যুক্তি বাক্যকে যদি আমরা বিশ্লেষণ করি, দুটি যুক্তি বাক্য দেখানো হয়েছে, 1, 2, সদর্থক, নয়ার্থক। একটা যুক্তি বাক্যকে বিশ্লেষণ করলে আমরা তিনটি অংশ পাচ্ছি, একটি উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। মানুষ সম্পর্কে বলে রাখি, উল্লেখ্য যে উদ্দেশ্য এবং বিধেয় সম্পর্কে তোমরা নিম্ন শ্রেণীতে অর্থাৎ তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীতে উদ্দেশ্য এবং বিধেয় সম্পর্কে তোমরা জেনেছো এবং বাক্যকে উদ্দেশ্য এবং বিধেয় দুই ভাগে বিভক্ত করে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করেছো, তোমরা অ্যান্সার করেছো এবং সেখান থেকে তোমরা বর্তমানে কলেজে এসেছো। তা সেখানে তোমরা শিখেছো উদ্দেশ্য কাকে বলে। বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় অর্থাৎ স্বীকার করা হয় অথবা অস্বীকার করা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। বিধেয় কাকে বলে? বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যাহা কিছু বলা হয় অর্থাৎ স্বীকার করা হয় অথবা অস্বীকার করা হয় তাকে বলা হয় বিধেয়। তাহলে উদ্দেশ্য, বাক্যে যার সম্পর্কে বলা হয় তাই উদ্দেশ্য, এবং উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাই হলো বিধেয়। তাহলে এই বাক্যে মানুষ সম্পর্কে বলা হচ্ছে, কাজে মানুষ হচ্ছে উদ্দেশ্য। মানুষ সম্পর্কে মরণশীল কথাটি বলা হচ্ছে, কাজে মরণশীল হচ্ছে বিধেয়। মানুষ সম্পর্কে বলা হচ্ছে মানুষ হচ্ছে উদ্দেশ্য, মানুষ সম্পর্কে মরণশীল কথাটি বলা হচ্ছে মরণশীল হচ্ছে বিধেয়। তাহলে যুক্তিবিদ্যায় উদ্দেশ্য, তারপর হলো বিধেয়। এই উদ্দেশ্য এবং বিধেয় দুটি আলাদা থাকে, পৃথক থাকে। এইটাকে একসঙ্গে যুক্ত করার যে শব্দটি বা চিহ্নটি, এই চিহ্নটির নাম হচ্ছে সংযোজক। উল্লেখ্য যে যুক্তিবিদ্যায় সংযোজক এটি পদ নয়। উদ্দেশ্য একটি পদ, বিধেয় একটি পদ, সংযোজক পদ নয়। আরো উল্লেখ্য যে ব্যাকরণের ক্ষেত্রে উদ্দেশ্য এবং বিধেয় বাক্য দুই ভাগে বিভক্ত করা যায়। উদ্দেশ্য থাকে একদিকে, বিধেয় আর একদিকে, দুই ভাগ হয় মাত্র। সেইখানে সংযোজক যাকে আমরা বললাম, এখানে সংযোজকটি বিধেয় পদের স্থলে থাকে, অর্থাৎ যাহার সম্পর্কে কিছু বলা হয় তাই হলো উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে সংযোজক সহ যা কিছু আছে সবটাই বিধেয়। কিন্তু যুক্তিবিদ্যায় উদ্দেশ্য এবং বিধেয় দুইটি আলাদা পদ, একে যুক্ত করার যে চিহ্নটি সেটি হচ্ছে সংযোজক। উল্লেখ্য যে সংযোজক হিসেবে হা সূচক বাক্যে হয়, হই, হও, হন এবং না সূচক বাক্যে নয়, নই, নও, নন এই ধরনের চিহ্ন ব্যবহার করা হয়। অর্থাৎ বর্তমান কালের এম, ইজ, আর আমরা যেটাকে ভার্ব টু বি বলে থাকি, এই ভার্ব টু বি এর প্রেজেন্ট ফর্ম হিসেবে অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ হয়, হই, হন এবং নাবাচক হলে, নেগেটিভ হলে নয়, নই, নন এই চিহ্ন সংযোজক হিসেবে ব্যবহৃত হয়। কাজে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তিবিদ্যায় যুক্তি বাক্যে সংযোজক দুই প্রকার হয়ে থাকে, হা বোধক সংযোজক এবং না বোধক সংযোজক। হা বোধক সংযোজক দিয়ে যে বাক্য হবে সেই বাক্যগুলো হচ্ছে হা সূচক বাক্য অর্থাৎ সদর্থক বাক্য, আর না সূচক সংযোজক দিয়ে যে বাক্যগুলো তৈরি হবে সেই বাক্যগুলো হচ্ছে না সূচক বাক্য, নেগেটিভ বাক্য অর্থাৎ নয়ার্থক বাক্য। তাহলে সংযোজক হয়, হই, হও, হন হা সূচক বাক্যে ব্যবহৃত হবে, সংযোজক নয়, নই, নও, নন না সূচক বাক্যে ব্যবহৃত হবে। তাহলে যুক্তি বাক্যের
গঠন হিসাবে আমরা কয়টি অংশ পেলাম? প্রধানত 3টি অংশ পেলাম: উদ্দেশ্য, বিধেয়, সংযোজক। উদ্দেশ্য প্রথমে থাকে, বিধেয় শেষে থাকে, সংযোজক উদ্দেশ্য এবং বিধেয়ের মাঝখানে থাকে। যদি কোনো বাক্য দেওয়া থাকে অনেক বড় বাক্য, তাহলে উদ্দেশ্য এবং বিধেয় বের করার উপায় হলো কি? উদ্দেশ্য এবং বিধেয় বের করার উপায় বা নির্ণয় করার সহজ উপায় হচ্ছে, প্রথমে আমরা মাঝখানে সংযোজকটাকে চিহ্নিত করব। সংযোজকটাকে যদি আমরা চিহ্নিত করতে পারি, তাহলে সংযোজকের পূর্বে যে শব্দগুলো থাকে, যে পদ থাকে, সেই পদ হলো উদ্দেশ্য পদ। সংযোজকের পরবর্তীতে যে শব্দগুলি নিয়ে পদ গঠিত হবে, বিধেয় পদ হবে সেটি। অর্থাৎ সংযোজকের সামনে উদ্দেশ্য, সংযোজকের পরে বিধেয় পদ ব্যবহৃত হবে। সংজ্ঞায় আমরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যুক্তিবাক্যের উদ্দেশ্য, বিধেয়, সংযোজক। উদ্দেশ্য কাকে বলে তোমরা জানো, বিধেয় কাকে বলে সেটাও জানো। সংযোজক জানো, উদ্দেশ্য এবং বিধেয়কে যুক্ত করার চিহ্ন তাকে বলা হয় সংযোজক। সংযোজক সদর্থক হয় হন, সংযোজক নয়ার্থক নয়, নই, নও, নন। এখন এই সংযোজকের কাজ, সংযোজকের কাজ কি, এটি একটি আমাদের প্রশ্ন। তো এর উত্তর হিসেবে আমরা বলতে পারি, দুটি পদ, উদ্দেশ্য এবং বিধেয়, এই পদ দুটি বিচ্ছিন্ন থাকে, আলাদা থাকে। এই দুটি পদকে একসঙ্গে যুক্ত করে একটা বিবৃতি বা বর্ণনা প্রদান করাই হচ্ছে বিবৃতি বা বর্ণনা প্রদান করাই হচ্ছে সংযোজকের কাজ। অর্থাৎ সংযোজক দুটি পরস্পর বিচ্ছিন্ন পদকে একসঙ্গে যুক্ত করে একটি বাক্য তৈরি করে, অর্থাৎ যুক্তি বাক্য তৈরি করে। সেই যুক্তি বাক্য সদর্থক অথবা নয়ার্থক উভয়ই হতে পারে। সূচক সংযোজক দ্বারা গঠিত হলে সদর্থক যুক্তি বাক্য, সূচক বা নয়ার্থক সংযোজক দ্বারা গঠিত হলে সেটি নয়ার্থক যুক্তি বাক্য। তাহলে সংযোজকের মূল কাজই হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয় পদকে একসঙ্গে যুক্ত করে একটা বিবৃতি বা বর্ণনা প্রদান করা এবং একটি যুক্তি বাক্য স্থাপন করা। তো যখন যুক্তি বাক্য স্থাপন করা হয়, তখন সেই যুক্তি বাক্যটি গঠনের ক্ষেত্রে সংযোজক শুধু উদ্দেশ্য এবং বিধেয়কে একসঙ্গে যুক্ত করেই না, পাশাপাশি একটা সম্পর্ক সৃষ্টি করে। তাহলে যুক্তি বাক্য সৃষ্টি করা একটা কাজ, অন্যদিকে সম্পর্ক সৃষ্টি করাও সংযোজকের আর একটি কাজ। এখন আমাদের আর একটি প্রশ্ন দাঁড়ায়, সেটি হচ্ছে সংযোজকের প্রকৃতি কি? সংযোজকের প্রকৃতি কি, অর্থাৎ সংযোজক কি রকম হবে? সংযোজক এর প্রকৃতি, সংযোজকের প্রকৃতি অর্থাৎ সংযোজকটা কি রকম হবে? এই সংযোজকের প্রকৃতি নিয়ে যুক্তিবিদদের মধ্যে 3টি প্রশ্ন দেখা দিয়েছে। 1 নম্বর প্রশ্ন, এই সংযোজক কি সদর্থক হবে নাকি সদর্থক এবং নয়ার্থক উভয়ই হবে? এই প্রশ্নকে কেন্দ্র করে একটু বিতর্কের সৃষ্টি হয়েছে। যেমন হ্যামিল্টন, ফাউলার, ম্যানসেন এরা বলেছেন যে সংযোজক সংযোজক সদর্থক এবং নয়ার্থক উভয় হতে পারে। সংযোজক সদর্থক এবং নয়ার্থক উভয় হতে পারে। অর্থাৎ সদর্থক বাক্য হলে হয়, হই, হও, হন, আর নয়ার্থক সংযোজক বাক্য হলে নয়, নই, নও, নন চিহ্ন ব্যবহৃত হতে পারে। কিন্তু হবস এবং বেইন সম্ভবত উনি বলছেন যে সংযোজক সবসময় বর্তমান কালেরই হতে হয়, সংযোজক সবসময় সূচকেই হতে হবে, সূচক বা নয়ার্থক সংযোজক থাকা চলবে না। কেন? যে যুক্তি বাক্যের কাজ হচ্ছে দুটো পদের মধ্যে সম্পর্কের বিবৃতি বা বর্ণনা প্রদান করা। সংযোজকের কাজ হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যে কোনো সম্পর্ক স্থাপন করা। তো সম্পর্ক যদি স্থাপন করতেই হয়, তাহলে
হাস্যযোগ সম্পর্ক স্থাপন করতে হবে তাদের দৃষ্টিতে। আর যদি নাস্যযোগ সম্পর্ক স্থাপন করা হয় তাহলে সম্পর্ক নস্যাৎ হয়ে যায়। এই জন্য সম্পর্ক স্থাপন করতে হলে সদর্থক সম্পর্কই স্থাপন করতে হবে, অর্থাৎ সংযোজকটি হাস্যযোগই হতে হবে। প্রশ্ন থেকে যায়, যদি নাস্যযোগ বাক্য থাকে নয়ার্থক মনোভাব পোষণ করতে চাই, তখন তারা বলেছেন নাস্যযোগ চিহ্নটিকে বিধেয় পদের সাথে সংক্ষিপ্ত করে অ দ্বারা যুক্ত করতে হবে, পরে বাক্যটি হাস্যযোগ বানাইতে হবে। যেমন করিম নয় সুন্দর, এটি নয়ার্থক বাক্য, এটাকে হাস্যযোগ করতে গেলে বলতে হবে করিম হয় অসুন্দর। এইভাবে নাস্যযোগ বাক্যকে হাস্যযোগ বাক্যে তারা রূপান্তরিত করার একটা প্রচেষ্টা চালিয়েছেন। কিন্তু বিভিন্ন যুক্তিবিদ, বেশিরভাগ যুক্তিবিদ এবং আমরাও মনে করি যে সম্পর্ক যেহেতু অস্বীকার করতেই হচ্ছে, তো অস্বীকার যদি করতেই হয় তাহলে অযথা মিশামিশি নাস্যযোগ বাক্যকে হাস্যযোগ বাক্যে পরিণত করার প্রয়োজন কি? নাস্যযোগ বাক্যকে আমরা নাস্যযোগ বাক্যেই বলবো, রহিম নয় সুন্দর। রহিম হয় অসুন্দর না বললে আমরা সরাসরি বলবো রহিম নয় সুন্দর। তাহলে সংযোজক নাস্যযোগ এবং হাস্যযোগ উভয়ই হতে পারে। হাস্যযোগ হলে হয় হই হও হন, নাস্যযোগ হলে নয় নই নও নন। আর একটা প্রশ্ন ছিল যে সংযোজক কি বর্তমান কাল সূচক হবে নাকি অতীত কাল সূচক হবে? অধিকাংশ যুক্তিবিদ মনে করেন যে সংযোজক বর্তমান কাল সূচকই হবে, কিন্তু মিল এবং বেইন এরা বলেছিলেন যে সংযোজক যে কোনো কালেরই হতে পারে, অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যতের যে কোনোরই হতে পারে। যাই হোক, এটি পর্যালোচনা করে পাওয়া গেছে যে যেহেতু আমরা কোনো বাক্য বিবৃতি বা বর্ণনা অর্থাৎ যুক্তি বাক্য বর্তমান সময়ে এসেই করে থাকি, অতীতকালের বাক্য হোক, ভবিষ্যৎকালের বাক্য হোক আর বর্তমান কালের বাক্যই হোক, আমরা যখন কোনো বিবৃতি বা বর্ণনা প্রদান করি তখন সেটি আমরা বর্তমান সময়েই করে থাকি। যেহেতু আমরা বর্তমান সময়েই বিবৃতি প্রদান করে থাকি, কাজেই সংযোজকটি বর্তমান কাল সূচকই হতে হবে। সেই ক্ষেত্রে যদি অতীতকাল কিংবা ভবিষ্যৎকালের বাক্য থাকে তাহলে অতীতকালের এবং ভবিষ্যৎকালের চিহ্নটিকে বিধেয় পদের সাথে যুক্ত করে দিয়ে সংযোগকে বর্তমান কাল সূচক করতে হবে। যেমন সম্রাট আকবর দিল্লির বাদশাহ ছিলেন, এটি অতীতকালের বাক্য। এই অতীতকালের বাক্যটিকে বর্তমান সময় বর্তমান কালের সংযোজক যুক্ত করে আমরা বলতে পারি সম্রাট আকবর হন এমন ব্যক্তি, হন সংযোজক বর্তমান কাল সূচক হলো হন এমন ব্যক্তি যিনি দিল্লির বাদশাহ ছিলেন। অতীতকালের চিহ্ন ছিলেন কথাটিকে আমরা বিধেয় পদের সাথে যুক্ত করে দিলাম। তাই এইভাবে যে কোনো কালের বাক্যকেই আমরা বর্তমান কালেরই রূপে প্রকাশ করব, অর্থাৎ সংযোজক সবসময় বর্তমান কালের হয় হই হও হন এবং নয় নই নও নন হবে। আরেকটি প্রশ্ন ছিল, এই সংযোজক প্রকাশ করতে গেলে আমরা অনেক সময় নিশ্চয়তার কিছু চিহ্ন পাই, অবশ্যই হয় অবশ্যই নয়, এই চিহ্নগুলো কোথায় যাবে? সময় অল্প এবং রিভাইজ ক্লাস, যার জন্য আমি তোমাদের সরাসরি বলছি এই নিশ্চয়তার চিহ্নগুলো বিধেয় পদের সাথে যাবে, সংযোজক হিসেবে বিধেয় পদের সাথে যুক্ত হবে। যেমন অবশ্যই হয় অবশ্যই নয়, এইভাবে সংযোজক যুক্ত হয় বিধেয় পদের সাথে যুক্ত হবে। তো এই জন্য আমরা দেখছি যে সংযোজক গুলো নিশ্চয়তার চিহ্নগুলো বিধেয় পদের সাথে যুক্ত হবে। কাজেই আমরা সংযোগের প্রকৃতি থেকে আমরা পাইলাম কি সংযোজক হয় হই হও হন, নয় নই নও নন হবে এবং সংযোজক বর্তমান কাল সূচকই হবে, অতীত কাল সূচক বা ভবিষ্যৎ কাল সূচক হবে না। সেই ক্ষেত্রেই আমরা সব মিলে পাচ্ছি সংযোজক সবসময় বর্তমান কাল সূচকই হবে এবং সেটি হয় হই হও হন এবং নয় নই নও নন হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যুক্তি বাক্যের সংজ্ঞা, যুক্তি বাক্যে সংযোজকের ভূমিকা বা কাজ এবং যুক্তি বাক্যে সংযোজকের প্রকৃতি সম্পর্কে জানতে পারলাম। এরপর আমরা পরবর্তী ক্লাসে যুক্তি বাক্যের সাথে অবধারণের সম্পর্ক, যুক্তি বাক্যের সাথে বাক্যের সম্পর্ক আলোচনা করে আমরা যুক্তি বাক্যের শ্রেণীবিন্যাসগুলো আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি যে এই যুক্তির উপাদান একটা বড় আলোচনার ক্ষেত্র। এই বৃহৎ আলোচনার ক্ষেত্রটি আমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে আয়ত্ত করতে পারি তাহলে পরবর্তীতে গিয়ে যুক্তি বা অনুমান সংক্রান্ত যে আলোচনাগুলো আছে সেই অনুমান সংক্রান্ত আলোচনাগুলো আমরা সঠিকভাবে বুঝতে পারবো এবং সেগুলোর মধ্যে যে ভুল ত্রুটি আছে সেই ভুল ত্রুটিগুলো নির্ণয় করতে পারবো। তা কাজেই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পরবর্তী ক্লাসের জন্য
আমার সাথেই থাকো। সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, দেশবাসী সুস্থ থাকুক। সকলের প্রতি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।